সুপ্রিয় দর্শক, শুভ সন্ধ্যা। দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবর নিয়ে গ্রিন টিভির বিশেষ আয়োজন মুক্তবাজারে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি অন্তরা সরকার অর্থী। বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় অপার সম্ভাবনার হাতছানি থাকলেও বেশ কিছু সমস্যার সম্মুখীন জেলাবাসী। উন্নত যোগাযোগ ব্যবস্থা ও চিকিৎসা সেবার অভাবে দীর্ঘদিন ধরেই ভুগছেন তারা। মূল ভূখণ্ডের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে ভোলা বরিশাল সেতু নির্মাণ এবং একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। অপার সম্ভাবনার মেলবন্ধন দ্বীপের রানী ভোলা জেলা। সম্ভাবনার পাশাপাশি নানা সমস্যার ভারও বহন করছে জেলাবাসী। অনুন্নত যাতায়াত ব্যবস্থা, চিকিৎসা খাতের বেহাল অবস্থা, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব, শিল্পায়নের ঘাটতি এবং কর্মসংস্থানের সংকট ভোলা জেলার প্রধান সমস্যা। এছাড়া নদী ভাঙন, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই। নদীবেষ্টিত হওয়ায় ভোলা থেকে বরিশাল কিংবা দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াতে নির্ভর করতে হয় নৌপথের ওপর। এই সমস্যা নিরসনে বহুদিন ধরেই আলোচিত ভোলা বরিশাল সেতু। সেতুটি বাস্তবায়িত হলে ভোলার অর্থনীতি, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। ভোলা টু বরিশালের সেতুটা আমরা যতটুকু জানি, যেটার প্রাথমিক যে পর্যবেক্ষণ এটা হয়ে গেছে এবং ফিজিবিলিটি দেখা হয়ে গেছে। এখন শুধু দরকার একটি উদ্যোগ নেওয়া। গভর্নমেন্ট যদি এই জনদাবিটিকে, এই জনসমর্থনটিকে আমলে নিয়ে একটি প্রকল্প গ্রহণ করে, আমার বিশ্বাস অচিরেই ভোলা বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সমৃদ্ধ অঞ্চল হিসেবে খ্যাতি লাভ করবে। ভোলার প্রায় ২০ লাখ মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা এখনও বড় চ্যালেঞ্জ। গুরুতর রোগীদের চিকিৎসার জন্য ভোলা থেকে বরিশাল কিংবা ঢাকায় যেতে হয়, যা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। ভোলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে জেলার মানুষ সহজে উন্নত চিকিৎসা সেবা পাবে, একই সঙ্গে কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। নাগরিক হিসেবে আমি দাবি করতে পারি যে আমার ভোলা একটি বিশ্ববিদ্যালয় হোক, আমার ভোলা একটি মেডিকেল কলেজ হোক, আমার ভোলা একটি নার্সিং ইনস্টিটিউট হোক, অর্থাৎ উন্নয়নের জন্য এগুলো খুব প্রাসঙ্গিক। প্রাকৃতিক দুর্যোগ ভোলার মানুষের নিত্যসঙ্গী। প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় জেলার বহু মানুষ। অনেক সময় ঘর বাড়ি হারিয়ে নতুন করে জীবন শুরু করতে হয় নদী ভাঙনের শিকার পরিবারগুলোকে। সব মিলিয়ে অপার সম্ভাবনার এই দ্বীপ জেলাকে এগিয়ে নিতে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কার্যকর উদ্যোগ, এমনটাই মনে করছেন স্থানীয়রা। আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অর্থ উদ্ধার করেছে সিআইডি। প্রতারণামূলক প্ল্যাটফর্ম MTFI এর মাধ্যমে পাচার হওয়া অর্থের পরিমাণ $3.6 মিলিয়ন, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 40 লাখ টাকা। ভুক্তভোগীদের শনাক্ত করে আদালতের নির্দেশনা অনুযায়ী অর্থ ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছে সিআইডি। 2022 সালের জুন থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম MTFI। ফেসবুক ও ইউটিউবে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিনিয়োগে উৎসাহিত করা হতো। ব্যবহারকারীদের অ্যাকাউন্টে কৃত্রিমভাবে লাভ দেখানো হলেও বাস্তবে এসব লেনদেন ছিল সম্পূর্ণ ভুয়া। প্রথম দিকে কিছু অর্থ ফেরত দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে চক্রটি। এরপর 2023 সালের মাঝামাঝি সময় হঠাৎ কার্যক্রম বন্ধ করে উধাও হয়ে যায় তারা এবং বিনিয়োগকারীদের অর্থ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে স্থানান্তরের মাধ্যমে বিদেশে পাচার করে। এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অবৈধভাবে পাচারকৃত অর্থের উৎস শনাক্তপূর্বক তার জব্দ, সংরক্ষণ ও আদালতের নির্দেশনা অনুযায়ী আইনানুগ প্রক্রিয়া বাংলাদেশের প্রত্যাবর্তন নিশ্চিত করেছে, যা সিআইডির তদন্ত কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক স্থাপন করেছে। ব্লকচেন বিশ্লেষণের মাধ্যমে প্রতারণার অর্থ আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জে সংরক্ষিত থাকার তথ্য পায় সিআইডি। পরে প্রতিষ্ঠানটি লিগ্যাল টিমের সাথে সমন্বয় করে আইনগত প্রক্রিয়ায় অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া হয়। গত 25/3/2026 তারিখে তারা প্রেরণ করে। পরবর্তীতে আমরা এই বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক ভিকটিমদের
অর্থ কিভাবে ফেরত প্রদান করা যায় সেটা আদালতের এবং প্রচলিত আইনের মাধ্যমে আমরা সেটা ডিসবার্স করব। বর্তমানে মামলার তদন্ত চলমান রয়েছে। ভুক্তভোগীদের শনাক্ত করে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু করা হবে। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সিআইডি। কেউ যেন এইরকম প্রতারণার ফাঁদে পা না দেয়, এটা আপনারাও ডিসিমিনেট করবেন। আমরাও আপনাদের কাছে এটার অনুরোধ জানাই। রমজানের ঈদের পর নাটোরের বাজারে আসতে শুরু করেছে লবণজাত কাঁচা চামড়া। ব্যবসায়ীরা বলছেন গুণগত মানের দিক থেকে এসব চামড়া কোরবানি ঈদের সময়ের চেয়েও ভালো। তবে চলমান যুদ্ধ ও তেলের বাজারে অস্থিরতার কারণে পরিবহন খরচ বৃদ্ধি ও ইউরোপের বাজারে চাহিদা কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। রমজানের ঈদের পর থেকে নাটোরের বিভিন্ন আড়ত ও বাজারে দেশের প্রায় ৩৬ জেলা থেকে আসতে শুরু করেছে লবণজাত কাঁচা চামড়া। এখানকার ২ শতাধিক আড়তে দ্রুত সংগ্রহ ও সঠিকভাবে সংরক্ষণ করার কারণে এই চামড়ার মান ও চাহিদা তুলনামূলকভাবে ভালো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চামড়ার যে দাম সেটা হচ্ছে মোটামুটি ভালো চামড়ার দাম ১৭ থেকে ১৮০০, ১৫০০, ১৪০০ এর ভালো চামড়ার দাম। বেচাকেনা পুরোপুরি মোটামুটি ভালো হয়েছে, অনেক কোম্পানি আইছে নাটোরে, আসে বেচাকেনাগুলো হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় বেড়েছে পরিবহন খরচও। অন্যদিকে ইউরোপের বাজারে চামড়ার চাহিদা কমে যাওয়ায় রপ্তানি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইরান যুদ্ধ এটা দ্রুত বন্ধ হলে এটা ভালো হবে, কারণ ইউরোপ কান্ট্রিতে আমাদের মাল যায়। ১২০০ টাকা দামের চামড়া কিনছি, তখন আমার সেই চামড়া ৯০০ টাকা দাম কইতাছে। চামড়া অনেক টাকা আমার লস হইতাছে। যে মালটা এখান থেকে যে আমরা ঢাকাতে টেনারিতে স্থানান্তরিত করব, সেখানে তেলের একটু ক্রাইসিস, ভাড়াটাও একটু বেশি। এমন পরিস্থিতিতে চামড়া শিল্প টিকে রাখতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। ট্রাকের জ্বালানি ব্যবস্থা থাকলে আমরা ট্রাকটা দ্রুত পেতে পারি, এবং ট্রাকগুলি যদি পেতে পারি তো আমরা আমাদের চামড়াগুলি আমরা দ্রুত টেনারি হস্তান্তর করতে পারি। তো এই বিষয়ে আমি সরকার মহোদয়ের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকলো। জেলা থেকে বছরে প্রায় ২০ থেকে ২৫ লাখ পিস চামড়া যায় ঢাকার ট্যানারিগুলোতে। আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে এই ইতিবাচক ধারা অব্যাহত রাখা সম্ভব হবে না বলে শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা। কুড়িগ্রামের নাগেশ্বরীর তাজু ভাই এখন নেট দুনিয়ার টক অফ দ্য কান্ট্রি। অভাবী পরিবারের বড় সন্তান তাজু পেশায় নির্মাণ শ্রমিক হলেও শখের বশে ভিডিও বানান। ক্যামেরা হাতে জিলাপির সরকারি রেট খুঁজতে গিয়ে তিনি এখন ৫ মিলিয়ন ভিউয়ের মালিক। কিছুটা অদ্ভুত ঢঙে উপস্থাপনার কারণে নেটিজেনরা তাইজুলকে নিয়ে ঠাট্টা মশকরা করলেও মূলত বিনোদনের আড়ালে এলাকার অবহেলিত চিত্র তুলে ধরার লক্ষ্যে এগিয়ে চলেছেন তাজু। নতুন সরকার, নতুন এমপি, শুধু এক এমপি আমি বলি না। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এক অদ্ভুত জাদুকরী কণ্ঠের নাম তাইজুল ইসলাম ওরফে তাজু ভাই। সামাজিক মাধ্যমে তিনি জিলাপির সরকারি রেট খুঁজতে গিয়ে রীতিমতো ডিজিটাল দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। ভাইরাল ওই ভিডিওতে ৫০ লাখ ভিউ প্রমাণ করে যে কেউ তাকে নিয়ে ট্রল করছেন, কেউ বা তার সরলতাকে ব্যঙ্গ করছেন। জিলাপির লাল সাদা রঙের পার্থক্য বুঝতে চাওয়া এই যুবক এখন নেটিজেনদের বিনোদনের প্রধান খোরাক। এখান থেকে জিলাপি নেবেন ২০০ টাকা। নাগেশ্বরীতে পৌঁছাতে পাড়ি দিতে হয় ৪টি নৌঘাট। এখানকার খবর মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হয় কালে ভদ্রে। আর এই এলাকাতেই পাহাড় সমান দায়িত্ব কাঁধে নিয়ে তাজু ভাই যখন ক্যামেরা ধরেন, তখন সেটা কেবল ভিডিও নয়, বরং অবহেলিত এলাকার প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের এক আর্তনাদ হয়ে দাঁড়ায়। ধান চাল ইত্যাদি ইত্যাদি সবগুলা চর অঞ্চল থেকে যায়, তাহলে আপনারা চর অঞ্চল কেন দেখেন না? আপনারা এখন থেকে আজ থেকে অবশ্যই দেখতে হবে। তাজু ভাইয়ের 2.0 পেজে ৩১,০০০ ফলোয়ার। তার রিপোর্টিং স্টাইল হয়তো পেশাদার সাংবাদিকদের মতো নয়, কিছুটা অদ্ভুত আর কিংভূত কিমাকার। এই যে গাছগুলা আলটি পাল্টি এরকম করে, এগুলো কৃষি অবস্থাকে আমাদের। তাকে নিয়ে ব্যঙ্গ করা হয়তো সহজ, কিন্তু অন্যের ভিটাই থেকে এলাকার দুর্দশার চিত্র তুলে ধরার যে অসম্ভব চেষ্টাটা তিনি করছেন তা প্রশংসার দাবি রাখে বলে মনে করছেন স্থানীয়রা। বাংলাদেশের সকল এমপিকে আমি আবেদন করে বলছি, বাংলাদেশের যত চর অঞ্চল আছে, অসহায় লোক আছে, সবাইকে দেখতে হবে। মানুষ খুশি থাকলে আমিও খুশি থাকবো, এটাই আমার আদেশ।
দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণ পরে। সে পর্যন্ত গ্রিন টেলিভিশনের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত মুক্তবাজারে। বরগুনার পায়রা বলেশ্বর ও বিষখালী নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে রেণু পোনা আহরণ। এ কাজে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ ব্লু নেট। এতে প্রাণ হারাচ্ছে অন্যান্য সামুদ্রিক মাছ, পোনা ও জলজ প্রাণী। উপকূলীয় জেলা বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলছে রেণুপোনা শিকার। এতে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ ব্লু নেট। ফলে নির্বিচারে ধ্বংস হচ্ছে নদীর অন্যান্য মাছ ও জলজ প্রাণী। উপকূলের প্রায় 5 লাখ মানুষ রেণুপোনা শিকারে জড়িত। হ্যাচারি বন্ধ থাকায় চিংড়ির চাহিদা মেটানোর কথা বলে সুবিধা নিচ্ছে অসাধু চক্র। যদি না দেয় হেরা ধরতে পারে তাইলে মনে করেন হেরা এগুলো নিয়ে পুড়ে হেলায় তো মনে করেন না আর আমাকে ধরা হইলে না, আমাকে তো মনে করেন যে জীবনটাই তো এইরকমের। আমাদের আয় পূর্ণ হয় না, সংসারে খুব টানাটানি, এই জন্য আমরা এই কাজ করি। আমরা সরকারের কাছে একটাই আবেদন, নারীদের একটা কর্মসংস্থান করে দাও। সিন্ডিকেটের মাধ্যমে অধিক লাভের আশায় অসাধু পাইকাররা ক্ষতিকারক ব্লু নেট দিয়ে মাছ শিকারে জেলেদের উৎসাহিত করছে বলে অভিযোগ আছে। আমাকে ছাড়লে যে মূল্য দেয় না, বলছেন 20 টাকাও দেয় আর 10 টাকাও দেয়। এই পোনা যে ধরি এতে তেমন একটা কোনো সংসারের কোনো বিজনেস চলে না। অবৈধ জালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। যে কোনো জালের বিরুদ্ধে আমাদের অভিযান কিন্তু সবসময় অব্যাহত আছে। আমাদের কম্বিং অপারেশন চলছে, তা সারা বছর মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন 1950 বাস্তবায়ন করছি। সমস্ত জায়গায় কিন্তু এই জালগুলোকে অবৈধ ঘোষণা করা আছে এবং চিংড়ি পিএল দ্বারা নিষিদ্ধ। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকূল সহ বিভিন্ন জেলায় চলছে সব ধরনের মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। এ সময়টাতে কর্মসংস্থান না থাকায় অবৈধ মাছ শিকারে ঝুঁকছেন জেলেরা। সারা দেশের মতো রাজবাড়িতে চলছে বাংলা নববর্ষ বরণের প্রস্তুতি। তবে এবার বৈশাখের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে মৃৎশিল্প। কিন্তু প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম সামগ্রীর দাপটে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই শিল্প। তবে আশার বাণী শুনিয়েছেন সমাজসেবা কর্মকর্তারা। ঢোলের তালে তালে এগিয়ে আসছে পহেলা বৈশাখ। ব্যস্ত নগর জীবন পেরিয়ে মানুষ ফিরতে চায় শেকড়ে। সে শেকড় ফেরার ডাকে আবার জেগে উঠেছে বাংলা চিরায়ত লোকজ সংস্কৃতি। রাজবাড়ির বিভিন্ন কুমারপল্লীতে এখন উৎসবের আমেজ। মাটির তৈরি হাঁড়ি-পাতিল সহ নানা শৌখিন সামগ্রী তৈরি ও বিক্রিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। সাজ বানাই, মালসা বানাই, ঢাকুন বানাই, দইয়ের পাতিল বানাই। সেনা লাগে, তারপরে এলো পাড়া দিয়া লাগে, পাড়া দিয়ে খাদি বানান লাগে, গুটি বানান লাগে, গুটি বানায় তারপরে শেষা লাগে, শেষে তারপরে জিনিসটা যেরকম হয়। এই মাটির মাল সব ধরনের জিনিসই আমি পারি। জেলার বিভিন্ন পালপাড়ায় দিনরাত চলছে কাজ। কাদামাটিকে জীবন্ত রূপ দিতে নিপুণ হাতে গড়ে তোলা হচ্ছে নানা রকম পশু পাখি ও তৈজসপত্র। পাইকাররা ইতিমধ্যে অর্ডার দিতে শুরু করেছেন। তবে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের দাপটে কিছুটা কোণঠাসা হয়ে পড়েছে এই শিল্প। মাটি আমাদের কিনে আনতে হয়, যে মাটি 1500 টাকা। আস্তে আস্তে এইগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখেন এখন মাটির যে সাজের যে চাহিদা, ঠিক আছে, এখন লোহার বেরিয়ে গেছে। জেলার বিভিন্ন উপজেলায় প্রায় 20 থেকে 25টি পালপাড়ায় বসবাস করে অন্তত 10,000 পরিবার। এর মধ্যে শতাধিক পরিবার এখনও বংশ পরম্পরায় ধরে রেখেছে মৃৎশিল্পের এই ঐতিহ্য। সমাজসেবা কর্মকর্তা জানান, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দেয়া হবে। যে সকল হস্তশিল্প ছোট ছোট এগুলা যাতে আরও বেশি সমৃদ্ধ করা যায়, সেজন্য সরকার যে উদ্যোগ নিয়েছে, আমরা এই দ্বিতীয় পর্যায়ে আমাদের রাজবাড়ী সদর উপজেলার ভিতরে আছে এবং আমরা খুব দ্রুতই সরকারের নির্দেশনা পাওয়া মাত্রই আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করব এবং ট্রেনিং শেষে তাদেরকে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদের এই পেশাকে আরও বেগবান করার জন্য আমাদের যাবতীয় কার্যক্রম চলমান থাকবে। প্রযুক্তির ভিড়ে কিছুটা হারিয়ে গেল এখনও টিকে আছে এই শিল্প। আসন্ন বৈশাখে ভালো বিক্রি আশা করছেন মৃৎশিল্পীরা। বৈশাখের রঙে আবার ফিরে পাবে মৃৎশিল্পের ঐতিহ্য, এই প্রত্যাশা সবার। কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তবর্তী সিন্দুরমতির দিঘির পাড়ে চলছে 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী সিন্দুরমতি মেলা। চৈত্র মাসের রামনবমী তিথিতে পুণ্য স্নানের মধ্য দিয়ে শুরু হওয়া মেলা রূপ নিয়েছে 2 জেলার মানুষের মিলন মেলায়। লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্তবর্তী সিন্দুরমতির দিঘির পাড়, যেখানে প্রতি বছর বসে ঐতিহ্যবাহী এক মেলা। তার নাম সিন্দুরমতির মেলা। চৈত্র মাসের রামনবমী তিথিতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শুরু হয় মেলা।
যেখানে সনাতন ধর্মাবলম্বী ছাড়াও অংশ নিয়েছেন সর্বস্তরের জনতা। সেনগুড়ার মূর্তি স্বপ্ন ছিল, যদি তুমি ওখানে যা তোমার মেয়ে দুটাকে নিয়ে যদি তুমি ওখানে পূজা করতে পারো তাহলে গেলে এই ডিগ্রিতে জব হবে। প্রত্যেক বছর আসছি, এখানে অনেক ভালো লাগে, অনেক আনন্দ হয়, মজা হয়। এখানে অনেক মানুষ আসে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। নবমী স্নান করে আসলে এই মন্দির পরিদর্শন করে এই তীর্থধাম করে তারা পুণ্যার্থ লাভ করে। গতবারের চেয়ে এবারে মেলা অনেক ভালো আছে, বর্তমানে অনেক সুন্দরভাবে বা অনেক সুন্দর পরিবেশে মেলাটা চলতেছে। মেলার নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সার্বিকভাবে আমরা এবং রাজারহাট অর্থাৎ কুড়িগ্রামের প্রশাসন সবাই মিলে সার্থকভাবে এই মেলাটাকে আরো সার্থক কিভাবে করা যায় সেজন্য আমরা সর্বদা কাজ করি। সিন্দুরমতির এই ঐতিহ্যবাহী মেলা ঘিরে গ্রামীণ সংস্কৃতি এবং আনন্দ উচ্ছ্বাসের অনন্য সংযোগ স্থাপন হয়েছে। যাতে আগামী দিনে এই ঐতিহ্যবাহী 200 বছরের সিন্দুরমতির পুকুর একটি দর্শনীয় জায়গা হয় এবং সনাতন ধর্মের মানুষের নির্বিঘ্নে পূজা এবং তাদের স্নান কাজ সম্পন্ন করে একটা বৃহৎ আকারের মেলা অনুষ্ঠিত হতে পারে। ঐতিহ্যের টানে প্রতি বছর ফিরে আসা এই মেলা কুড়িগ্রাম ও লালমনিরহাটের মানুষের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও মজবুত করেছে বলে মনে করেন সবাই। ঈদের ছুটি শেষ হলেও পর্যটকদের ভিড়ে এখনও সরগম জাফলং সহ সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। বিশেষ করে জাফলংয়ে প্রতিদিনই বাড়ছে পর্যটকদের উপস্থিতি, তবে এর মাঝেই রয়েছে কিছু ভোগান্তির অভিযোগও। ঈদের ছুটি শেষ হলেও কমেনি সিলেটের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে পর্যটকদের ঢল। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে আসা পর্যটকদের আগমনে জমজমাট হয়ে ওঠে এই এলাকা। স্বচ্ছ পানির প্রবাহ, পাথরের স্তূপ আর দূরে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়, সব মিলিয়ে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা। পর্যটকদের কেউ নামছেন পানিতে, কেউ বা বসে উপভোগ করছেন পাহাড় ঘেরা প্রকৃতির শান্ত সৌন্দর্য। এত মানুষ, সবকিছু মিলে ভালো লাগছে। সিলেট তো দেখার মতো জায়গা না, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, সবাইকে নিয়ে আসছি। এসে ভালো লাগছে, আমি আমার বাবা আর মার সাথে এসেছি। পর্যটন কেন্দ্রের কিছু অব্যবস্থাপনার অভিযোগ তুললেন পর্যটকরা। খুবই ভালো লাগছে, তবে আইন শৃঙ্খলা বাহিনী তেমন তৎপরতা দেখা যাচ্ছে। একটা তুলে 50টা ছবি উঠতে গেলে কতটাই এতটা দিতে না দিলে লুকাইয়ে মারামারি করি। রোজার ঈদের টানা ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে অভাবনীয় পর্যটকদের ঢল নেমেছে, যেখানে অন্তত 10 থেকে 12 লাখ পর্যটকের সমাগম হয়েছে বলে জানিয়েছেন পর্যটক সংশ্লিষ্টরা। দর্শক, গ্রিন টেলিভিশনের সাপ্তাহিক অনুষ্ঠান মুক্তবাজারে আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে ফিরে আসব ব্যবসা বাণিজ্যের আরও খবর নিয়ে। আর সে পর্যন্ত গ্রিন টিভি নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে।